আজকে আমরা পড়বো হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাসের আমরা ডাইস্যাকারাইড অংশটা আলোচনা করবো। গত ক্লাসে আমরা মনোস্যাকারাইড নিয়ে কথা বলছিলাম। তো ডাইস্যাকারাইড নিয়ে কথা বলার আগে আমরা চক্রীয় গঠনটা নিয়ে একটু কথা বলবো। চক্রীয় গঠন কাদের চক্রীয় গঠন? আমরা যে সকল মনোস্যাকারাইড পড়ছিলাম তাদের একটা রিং স্ট্রাকচার পাওয়া যায়, এই রিং স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো প্রথমে চলো আমরা চক্রীয় গঠনটা যদি শিখতে পারি তাহলে আমরা যে ডাইস্যাকারাইডটা সহজে পারবো আর কি। তো চক্রীয় গঠন আমরা দুইটা চক্রীয় গঠন শিখবো, একটা হচ্ছে গ্লুকোজ এবং আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ। একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে প্রথমে চলো আমরা গ্লুকোজের স্ট্রাকচারটা একটু দেখি। কোন স্ট্রাকচার দেখবো? চেইন স্ট্রাকচার দেখবো। চেইন মানে কি? যেটা আমরা এরকম করে কার্বনের চেইন তৈরি করে শিখছিলাম গত ক্লাসে, এটাকে আমরা চেইন স্ট্রাকচার বলি। তাহলে এখানে কয়টা কার্বন? 1 2 3 4 5 6। ওকে, আমরা প্রথমে গ্লুকোজের রিং স্ট্রাকচারটা দেখব। তাহলে চক্রীয় গঠনকে আমরা ইংরেজিতে কি বলতেছি? রিং স্ট্রাকচার। হ্যাঁ, তো এটার স্ট্রাকচার যদি আমরা দেখি, প্রথমে গ্লুকোজের ক্ষেত্রে কার্যকরী মূলক কে থাকে? হ্যাঁ, অ্যালডিহাইড থাকে। আর এখানে বাকি সকল অংশে কি থাকে? ওএইচ। তবে 3 নম্বরের ওএইচটা কোন দিকে থাকবে? বাম দিকে থাকবে। বাকি সকল ওএইচ ডান দিকে। বাকি সকল ওএইচ ডান দিকে। ঠিক আছে? আচ্ছা, তবে 5 নম্বর কার্বনের ওএইচটা কোন দিকে থাকতে পারে? চাইলে দুই দিকেই থাকতে পারে, দুদিকেই থাকতে পারে। আর বাকি খালি অংশটা আমরা কি দ্বারা পূরণ করে দিব? হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব। হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব। এগুলো আমাদের গত ক্লাসের পড়া। হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিলাম। তো এখন এখানে আমরা একটু বিষয়টা খেয়াল করি। প্রথমে দেখো, এই যে যে কার্বনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে প্রথমে এই 2 নম্বর কার্বনটার কথা আমরা কল্পনা করি। এই 2 নম্বর কার্বনটার ক্ষেত্রে দেখো, এই কার্বনের সাথে একটা চেইন যুক্ত আছে, তাই না? এই পুরো জিনিসটাকে আমরা এক্স কল্পনা করি। তাহলে কার্বনের সাথে এই পুরো চেইনটা যুক্ত আছে এক পাশে। এই কার্বনের সাথে আরেক পাশে কি যুক্ত আছে? ওএইচ যুক্ত আছে। আরেক পাশে এইচ, আরেক পাশে সিএইচও কার্যকরী মূলক, তাই না? তাহলে একটা কার্বনের সাথে 4টা ভিন্ন ভিন্ন মৌল যুক্ত আছে না? হ্যাঁ, এই জন্য এই ধরনের কার্বনগুলোকে আমরা বলি অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন, বুঝতে পারছি? অপ্রতিসম কার্বন। এরকম এখানে অপ্রতিসম কার্বন কয়টা আছে? 4টা আছে। 4টা আছে না? কেন 4টা? সিএইচও এটা তো 4টা যুক্ত নাই। এখানে দেখো দুইটা একই জিনিস, হাইড্রোজেন একই রকম। আমরা বললাম কি ভিন্ন রকমের 4টা থাকতে হবে। তাহলে ওর সাথে 4টা ভিন্ন রকমের আছে, এর সাথে আছে, এর সাথে আছে, এর সাথে আছে, 4টার সাথে আছে। তাহলে গ্লুকোজে অপ্রতিসম কার্বনের সংখ্যা কতটি? 4টি। রাইট, 4টি। তাহলে এটাকে আমরা মনে রাখার জন্য একটা পদ্ধতি ব্যবহার করবো, n-2। কাদের ক্ষেত্রে n-2 সংখ্যক অপ্রতিসম কার্বন থাকবে? যে সকল মনোস্যাকারাইড কি দ্বারা তৈরি? সিএইচও দ্বারা তৈরি বা অ্যালডিহাইড দ্বারা তৈরি। অ্যালডিহাইড দ্বারা তৈরি। তাহলে অ্যালডিহাইড দ্বারা তৈরি এমন ধরনের মনোস্যাকারাইডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কতটি? n-2টি। তাহলে এটা যদি 6 কার্বন বিশিষ্ট হয় তাহলে 6 - 2 = 40 অপ্রতিসম কার্বন এখানে উপস্থিত আছে। বুঝতে পারছি? এই অপ্রতিসম কার্বনের মধ্যে সবচেয়ে দূরবর্তী অপ্রতিসম কার্বন কে? কার কাছ থেকে দূরবর্তী হিসাব করব? কার্যকরী মূলক থেকে দূরবর্তী হিসাব করব। কার্যকরী মূলক থেকে দূরবর্তী হিসাব করব। কার্যকরী মূলক থেকে সবচেয়ে দূরে কে? 5 নাম্বার না? 5 নাম্বার কার্বন। তাহলে সবচেয়ে দূরবর্তী কার্বন হচ্ছে 5 নাম্বার কার্বন। কার কাছ থেকে? কার্যকরী মূলক থেকে। তাহলে এক নাম্বার কার্বনের সবচেয়ে দূরে অপ্রতিসম কার্বন অবস্থান করছে কে? 5 নাম্বার কার্বন। বুঝতে পারছি? এই 1 নাম্বার কার্বনের সাথে দূরবর্তী অপ্রতিসম কার্বন অথবা 5 নাম্বার কার্বনের মধ্যে একটা অক্সিজেন বন্ধন তৈরি হবে। দুইটার মধ্যে কি তৈরি হবে? একটা অক্সিজেন বন্ধন তৈরি হবে বা অক্সিজেন ব্রিজ তৈরি হবে। ওকে, অক্সিজেন বন্ধন তৈরি হবে। এই অক্সিজেনের যে বন্ধন, এই বন্ধন তৈরি হওয়ার মাধ্যমে এই জিনিসটা রিং এ পরিণত হবে। যেমন এই মাথাটাকে টেনে এনে এটার সাথে যুক্ত করে দিলে এটা রিং হয়ে যাবে না? এটা রিং হয়ে যাবে। এবার এই রিংটা কিভাবে করে তৈরি হয় সেই জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে
কার সাথে কত নাম্বার কার্বন যুক্ত হবে? 1 নাম্বারের সাথে 5 নাম্বার কার্বন যুক্ত হবে। তাহলে আমরা একটু সহজে বোঝার জন্য আমরা এই হাইড্রোজেনটাকে একটু দূরে করে লিখি। হ্যাঁ, এই হাইড্রোজেনটাকে আমরা একটু দূরে করে লিখলাম। এবার লিখতে পারি না? লিখতে পারি। CHO এটাকে আমরা একটু ভেঙে লিখি, একটু এক্সপ্লেন করে লিখি। এইটাকে এরকম করে লেখা যায় কিনা দেখো তো। এভাবে লেখা যায় না? এভাবে লেখা যায়, লেখা যায়। তাহলে এখন আমরা যে কাজটা করব, প্রথমে এই 5 নাম্বার কার্বনের এই বন্ধনটাকে আমরা ভাঙবো। ভাঙলাম, তাহলে ভাঙলে অক্সিজেনও একা হয়ে গেল। একা মানে একটা যোজনী পূরণ করতে হবে, ওরও একটা পূরণ করতে হবে, এরকম না? এরকম। আবার কার সাথে? এখানে এখানে ভাঙার জন্য আছে কে? এটা তো আর ভাঙা যাচ্ছে না, আমরা এটা ভেঙে দিলাম। এটা ভেঙে দিলে ও এখানে একটু ফ্রি হয়ে গেল, এখানে ফ্রি হয়ে গেল। ঠিক আছে, এদিকে একটা ব্রেকআপ করলাম, এদিকে একটা ব্রেকআপ করলাম। এখন ব্রেক যারা যারা হয়ে গেছে ওরা কি করবে? তুমি আমার ছেড়ে দিয়েছো, কি হয়েছে? আমার জন্য ওখানে অন্যজন অপেক্ষা করতেছে, সে অন্যজনের কাছে দৌড় দিবে। অন্যজনটাকে সে দৌড়ে যাবে কার কাছে? অক্সিজেনের কাছে। ওকে, হ্যাঁ, একজন গেছে তো কি হয়েছে? তুমি ছেড়ে দিয়েছো, অন্যজন আছে এখন। ও কি করবে? তুমি ওর সাথে যুক্ত হয়েছে, তাহলে আমি ওর সাথে যুক্ত হবে। হ্যাঁ, প্রতিশোধ। এই যে এ কি করবে? এর সাথে যুক্ত হয়ে যাবে, এই ওর সাথে যুক্ত হয়ে যাবে। বুঝতে পারছি? এখন এটা তো আমরা দূর থেকে দেখাচ্ছি, এই জন্য এটা লম্বা লম্বি হচ্ছে। এটাকে যদি এখন কাছে আসতে হবে না? এত দূর থেকে তো আর বন্ড হবে না, সম্পর্ক টিকবে না, কাছে আসতে হবে। এই তাহলে এটাকে আমরা ব্যান্ড করে দিব, হ্যাঁ, ভাঁজ করে দিব, রিং করে দিব। তাহলে আমি রিং যদি করতে চাই, তাহলে দেখো তো এই যে অক্সিজেন ব্রিজের ভেতরে কয়টা কার্বন আছে? 5টা আছে। অক্সিজেন সহ 6টা মূল আছে এখানে, ঠিক না? তাহলে 6টা, তাহলে 6টা মূল একটা হেক্সাগোনাল গঠন তৈরি করবে। এই যে হেক্সাগোনাল, হেক্সাগোনাল মানে কি? ষড়ভুজ আকৃতির একটা গঠন তৈরি করবে, ষড়ভুজ আকৃতির একটা গঠন তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা। এখন এই ষড়ভুজ আকৃতির গঠনের মধ্যে তাহলে অক্সিজেনকে, অক্সিজেন হচ্ছে এই এই অংশটা, এটা অক্সিজেন। তাহলে অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে এক প্রান্তে কে আছে? কার্বন আছে। কয় নাম্বার কার্বন? 1 নাম্বার কার্বন। অক্সিজেনের আরেক প্রান্তে কে আছে? 5 নাম্বার কার্বন আছে। তাহলে আমরা প্রথমে সহজ করে চিন্তা করি, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, দুইটা কার্বন, দুপাশে দুইটা কার্বন। এখন কে 1 নাম্বার, কে 5 নাম্বার আমরা এখনো জানি না। হ্যাঁ, তাহলে এটা জানার সহজ পদ্ধতি হচ্ছে এটা সবসময় ক্লক ওয়াইজ নাম্বারিং করতে হয়। কেমন? ক্লক ওয়াইজ। তাহলে ক্লক ওয়াইজ গেলে আগে 1 নাম্বার কে আসে? এই পাশেটা 1 নাম্বার আসে না? তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে এটা কয় নাম্বার হবে? 5 নাম্বার। ঠিক আছে, 5 নাম্বার। তাহলে এটা 1 নাম্বার যদি হয়, তাহলে এখানে এই কোনায় আরেকটা কার্বন আছে না? কর্নার গুলা মানে তো কার্বন, এটা তো আমরা জানি, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো এগুলা। এই কর্নার মানে হচ্ছে কার্বন। তাহলে এটা কয় নাম্বার হবে? এটা 2 নাম্বার হবে। এটা 3, এটা 4, এটা 5। 6 কোথায় যাবে? তাহলে 6 কোথায়? 5-এর বাইরে, 5-এর সাথে যুক্ত, তবে এই রিং এর বাইরে। এটা বাইরে না? অক্সিজেন ব্রিজের বাইরে। তাহলে 5-এর সাথে 6, তাহলে 5-এর সাথে এখানে একটা কার্বন দিয়ে দিলাম, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। বুঝতে পারছি? এখন এই প্রতিটা কার্বনের গায়ে কে কে যুক্ত আছে, এখন আমরা সেটা সেটা এখানে বসাই দিব। ওকে, তা আমরা নিচে থেকে শুরু করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে এই কার্বনের সাথে কে কে আছে? একটা OH আছে আর 2টা হাইড্রোজেন আছে, তাই না? তাহলে আমরা এখানে CH2OH সরাসরি এভাবে লিখতে পারি না? এভাবে লিখে দিলাম। তাহলে এই জিনিসটা CH2OH একত্রে 6 নম্বরে লিখে দিলাম। 5 নম্বরে, 5 নম্বরে কি আছে? 5 নম্বরে একদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন। তাহলে 5-এর সাথে, না সরি ভুল বলছি, 5-এর সাথে একদিকে অক্সিজেন, একদিকে কার্বন, একদিকে অক্সিজেন, একদিকে কার্বন। ওকে, হ্যাঁ আসতেছি। হাইড্রোজেন আছে একটা, এই হাইড্রোজেনটা আমরা নিচের দিকে বসাই দিব। তাহলে 4টা যোজনী পূরণ হয়ে গেছে না? 5 নাম্বার শেষ। এবার 4 নাম্বারে আসি। 4 নাম্বারের ক্ষেত্রে OH আছে, H আছে, একদিকে কার্বন। তাহলে কার্বন গুলো আমার হিসাব করতে হবে না, শুধু ডান বাম হিসাব করবো, ডান বাম হিসাব করবো। 4-এর তাহলে একটা OH বসবে, একটা H বসবে। এখন OH টা আমরা কোন দিকে বসাবো? আমরা চাইলেই যে কোনো দিকে বসাতে পারবো না, উপরে নিচে যে কোনো দিকে বসানো যাবে না, এটা জায়গাটা ফিক্সড। কেমন?
4 নাম্বারের OH সবসময় কোন দিকে হবে? নিচের দিকে হবে। এটা মুখস্থ রাখবা। তাহলে এই একটা জায়গা মুখস্থ রাখলে তোমার রিং কখনো ভুল হবে না। 4 নাম্বার OH সবসময় কোন দিকে থাকবে? সবসময় নিচে। এটাকে মুখস্থ। কেন নিচে থাকবে এটাও একটু পরে বলতেছি, উপরে দিলে কি সমস্যা হতো, কেমন, এটা পরে বলতেছি। তাহলে OH সবসময় নিচে থাকবে। তাহলে OH নিচে দিলাম, আরেক প্রান্ত কি আছে? হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা বসিয়ে দিলাম। এরপর কোথায় যাব? 3 নাম্বার কার্বনে যাব। 3 নাম্বারও একই রকম, একটা OH একটা H, কিন্তু সমস্যা হচ্ছে এই OH-টা তো অন্যদের অন্যদিকে, অন্যরা ডান দিকে, এটা বাম দিকে। তাহলে আমরা হিসেব করবো, তাহলে 4 নাম্বারটা কোন দিকে ছিল? নিচের দিকে। আমরা নিচের দিকে দিছি। 3 নাম্বারটা কোন দিকে যাবে? অপোজিট দিকে, তার মানে উপরের দিকে যাবে। তাহলে কাকে বেস ধরে করলাম? এটা 4 নাম্বারকে বেস ধরে করলাম। 4 সবসময় নিচে থাকে। তাহলে 2 এর OH কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। সব নিচের দিকে, কেমন, সব নিচের দিকে, শুধু কে উল্টা দিকে, 3 ভিতরের দিকে। ওকে, 4 নিচে মানে ডান পাশে যারা আছে সব নিচের দিকে যাবে। ঠিক আছে, 4 নিচে মানে 4 যেহেতু ডান দিকে, সেহেতু যত OH আছে ডান দিকের সবগুলো নিচের দিকে হবে। এবার আসি 1 নাম্বারের ক্ষেত্রে। ওকে, এই 1 নাম্বারে আমরা OH কোন দিকে দিব? আমরা আগের মতো হিসাব করি, নিচের দিকে হিসাব করি আগে। তাহলে আমরা নিচের দিকে দিলাম, এই নিচের দিকে দিলাম। তাহলে আমাদের রিং স্ট্রাকচার হয়ে গেছে না? সবটুকু চলে আসছে, সবটুকু চলে আসছে না? সবটুকু চলে আসছে, কোনোটাই বাদ নাই। এখানে একটা বিষয় খেয়াল করো, 2 আর 3-এ মানে এটাকে জায়গা নাই তো। এটা আসলে আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছি এসে ব্যাপারটা এরকম না, এটা একটা 3 ডাইমেনশনাল ভিউ আছে এটার। হ্যাঁ, এটাকে হেওর্থ স্ট্রাকচার বলা হয়। কি বলা হয়? হেওর্থ স্ট্রাকচার। হেওর্থ স্ট্রাকচার, এটা দেখবে কিছু কিছু বইয়ের মধ্যে এই অংশগুলোকে গাঢ় করে দিছে, কেমন, আমরা ওইভাবে যাই না আর কি। তোমাদের তোমাদের স্ট্যান্ডার্ডের মধ্যে এটা কি করে, একটা সিঙ্গেল লাইন টেনে দিলে হয়, কেমন, 3 ডাইমেনশন বোঝানোর জন্য এটা নিচের দিকে অংশটা চওড়া করে বোঝানোর জন্য এটা দেয়, কিন্তু আমাদের এটা দরকার নাই। ওকে, আমি যেভাবে রাখছি সেভাবে রেখে ফেলবে। হ্যাঁ, চ্যাপ্টা করে বোঝানো, প্লেটের মতন, রাইট, পাতের মতন, এভাবে বোঝানোর জন্য কালো করে দেয়। বুঝতে পারছি? তাহলে প্রত্যেকটার একটা নির্দিষ্ট দূরত্ব কিন্তু এখানে কাউন্ট করতে হয়। হ্যাঁ, ব্যাপারটা এখানে যত সহজ করে দেখতেছি, বিষয়টা আসলে অত সহজ না। বুঝানো গেছে? হ্যাঁ, হাইব্রিডাইজেশনের মতন। এটা 3 ডাইমেনশনের ত্রিকোণাকৃতির ত্রিকোণিক গঠন আছে না? হ্যাঁ, হাইব্রিডাইজেশনের মতন। এটা আমরা সরল ছবি আঁকছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই যে গ্লুকোজের ক্ষেত্রে কয়টা অপ্রতিসম কার্বন দেখেছিলাম? 4টা না? আচ্ছা, এই যে এই ঘটনা ঘটার পরে, এই ঘটনা ঘটার পরে 1 নাম্বার কার্বনে কিন্তু অপ্রতিসম কার্বনে পরিণত হয়েছে, হয়েছে না? কারণ কিভাবে দেখো, কার্বনের এই প্রান্তে কার্বনের চেইন, আরেক প্রান্তে হাইড্রোজেন, আরেক প্রান্তে অক্সিজেন, আরেক প্রান্তে OH। তাহলে 4টা 4 রকম হয়ে গেছে না? এই যে জায়গাটা দেখো 4 রকম হয়ে গেছে না? তাহলে এটা আবার নতুন করে কি পরিণত হয়েছে? অপ্রতিসম কার্বনে পরিণত হয়েছে। বুঝতে পারছি? তাহলে এইরকম অপ্রতিসম কার্বনে যে পরিণত হওয়া, নতুন করে তৈরি হয়েছে, এই ধরনের কার্বনকে বলা হয় অ্যানোমার। কি বলবো? অ্যানোমার কার্বন। তাহলে এটা এক ধরনের অপ্রতিসম কার্বন। বুঝতে পারছি? এটা এক ধরনের অপ্রতিসম কার্বন। এটা আগে ছিল না, এই কার্বনটা নতুন করে তৈরি হয়েছে না? এই অপ্রতিসম কার্বনটা নতুন করে তৈরি হয়েছে, এটাকে আমরা অ্যানোমার কার্বন বলতে পারি। 5 নাম্বার কার্বন বা দূরবর্তী যে কার্বন, এটাকে কাইরাল কার্বনও বলা হয়। এটাকে আমরা কি কার্বন বলবো? কাইরাল কার্বন। কাইরাল কার্বন। বুঝতে পারছি? কাইরাল কার্বন। তাহলে আমরা 2 ধরনের কার্বন দেখা পেলাম, একটা হচ্ছে কাইরাল কার্বন, আর একটা হচ্ছে নতুন করে তৈরি হওয়া অপ্রতিসম কার্বন,
এটাকে আমরা বললাম কি NOR কার্বন। ওকে, এটা এক ধরনের অপ্রতিসম কার্বন। তাহলে এটা কি, এটা হচ্ছে গ্লুকোজের চক্রীয় গঠন। হ্যাঁ, গ্লুকোজের চক্রীয় গঠন। এই চক্রীয় গঠনে আবার 1 নাম্বার কার্বনের কিছু ব্যাপার আছে। 1 নাম্বার কার্বনটা, এই 1 নাম্বার কার্বনের যে OH এবং H যে থাকে, এরা চাইলে আবার কি করতে পারে, নিজেদের জায়গা পরিবর্তন করতে পারে। হ্যাঁ, 1 নাম্বার কার্বনের OH যদি নিচের দিকে থাকে তখন সেটাকে আমরা বলি কি বিটা পজিশন বলি। বিটা বলবো না আলফা বলবো? আলফা বলবো, আলফা। আর যদি OH উপরের দিকে থাকে তখন সেটাকে আমরা কি বলবো, বিটা পজিশন বলবো। কথা বুঝতে পারছি? সেটাকে আমরা কি বলবো, OH বলবো, বিটা। হ্যাঁ, বিটা বলবো, এই OH অংশটাকে আমরা বিটা বলবো। এখন আমরা যে স্ট্রাকচারটা এখানে আঁকছি, তাহলে এটা OH কোন দিকে আছে, 1 নাম্বার কার্বনের OH নিচের দিকে, তাহলে এটা কোন পজিশন বলবো, আলফা পজিশন। এই ধরনের গ্লুকোজকে আমরা তাহলে কি নাম বলবো, আলফা ডি গ্লুকোজ। কেন ডি কথাটা কোত্থেকে আসছে সেটা আমরা আগের ক্লাস থেকে জানি, কারণ 5 নাম্বার OH ডান দিকে ছিল, সেই জন্য সে আগে থেকেই ডি গ্লুকোজ। এবং এই রিং স্ট্রাকচারের পরে 1 নাম্বার কার্বন OH নিচের দিকে আছে, সেজন্য এটার নাম হয়ে গেছে কি আলফা ডি গ্লুকোজ। এখন OH-টা যদি এরকম করে হয়, OH-টা যদি উপরের দিকে উঠে যায়, তখন সেটার নাম কি হয়ে যাবে, বিটা ডি গ্লুকোজ। ওকে, তখন সেটার নাম হয়ে যাবে বিটা ডি গ্লুকোজ। তাহলে 1 নাম্বার কার্বন পজিশনে OH-টা নিচের দিকেও থাকতে পারে, আবার উপরের দিকেও থাকতে পারে। তাহলে উপরে একবার একটু লিখে দেখি আমরা, তাহলে বিটাটা একটু লিখে দেখি। তাহলে OH উপরে থাকলো এবং H নিচে থাকলো, তখন এটার নাম কি হয়ে গেল, তখন বিটা ডি গ্লুকোজ। ওকে, উদ্ভিদ দেহে আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ উভয়ই দেখা যায়। ওকে, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ উভয় ধরনের গ্লুকোজের গঠন দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার। এখন আমরা দেখবো হচ্ছে, আমরা আরেকটা গঠন শিখবো বলছিলাম, কার, ফ্রুক্টোজের গঠন। তাহলে ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচারটা কিরকম, 6 কার্বন দিলাম, এখানে কার্যকরীমূলক কয় নাম্বার কার্বন থাকবে, 2 নাম্বারে থাকবে। ঠিক আছে, আর এখানে OH, H এবং এদিকে H থাকবে। আর 3 নাম্বার OH কোন দিকে থাকবে, বাম দিকে থাকবে, আর বাকি সব ডান দিকে। গ্লুকোজের একটা কথা পরে বলছিলাম, সেটা এখন এখানে বলে ফেলি। 4 নম্বরের OH-টা সবসময় নিচে থাকবে বলছিলাম, তাই না? তুমি যদি উপর দিকে করে দাও তাহলে সে আর গ্লুকোজ থাকবে না, তখন সে গ্যালাক্টোজ হয়ে যাবে। বুঝতে পারছি? তখন সে গ্লুকোজের পরিবর্তে অন্য আরেকটা যৌগে পরিণত হয়ে যাবে। সেই কারণে গ্লুকোজের 4 নম্বর OH সবসময় কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে। তুমি যেটাকে উপর উঠাই দাও, OH উপরে দাও, তখন সেটা গ্লুকোজের গঠন থাকবে না, তখন সে কিসের গঠন হয়ে যাবে, গ্যালাক্টোজ হয়ে যাবে, গ্যালাক্টোজ। তো আমাদের গ্যালাক্টোজ তো দরকার নাই, আমাদের দরকার গ্লুকোজ। এখন দেখো, এটা হচ্ছে কিসের স্ট্রাকচার বললাম আমরা, এটা কিসের স্ট্রাকচার বললাম, ফ্রুক্টোজের। তাহলে ফ্রুক্টোজের দূরবর্তী আগে অপ্রতিসম কার্বন কয়টা আছে সেটা হিসেব করি। অপ্রতিসম কার্বন কয়টা আছে এখানে, এক নাম্বার কি অপ্রতিসম কার্বন না, 2 নাম্বার না, 3 নাম্বার হ্যাঁ, 4 নাম্বার হ্যাঁ, 5 নাম্বার হ্যাঁ, 6 নাম্বার না, তাহলে কয়টা, 3টা। তাহলে এটাকে আমরা এভাবে হিসাব করতে পারি না, n-3। ওকে, তাহলে 6 থেকে 3 বাদ গেলে কত থাকে, 3 থাকে। তাহলে অপ্রতিসম কার্বন কতটা,
তিনটা, অপ্রতিসম কার্বন তিনটা। তাহলে দেখো কিটোন দ্বারা গঠিত শর্করায়, কিটোন দ্বারা গঠিত শর্করায় সবসময় 3 মাইনাস করে দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো এমন কোন যে শর্করা আছে, এমন কোন শর্করা আছে যার মধ্যে একটাও অপ্রতিসম কার্বন নাই, অর্থাৎ ফলাফল 0। ক্লো তো দিয়ে দিলাম, 3 কার্বন, ক্লো তো দিয়ে দিছি, ঠিক না? কোন 3 কার্বন বিশিষ্ট, কোন 3 কার্বনে? কিটোনওয়ালা 3 কার্বন। তাহলে কিটোন আছে 3 কার্বন বিশিষ্ট শর্করা, কে এরা? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ঠিক না? তাহলে একমাত্র শর্করা যার কোনো কি নাই, অপ্রতিসম কার্বন নাই, কে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ঠিক না? কারণ সে 3 কার্বন বিশিষ্ট, তাহলে 3 মাইনাস 3 সমান কি হয়? 0 হয়, তাই না? সেখানে কোনো অপ্রতিসম কার্বন নাই। কিন্তু n-2 হলে, n-2 হলে 3 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট, কিন্তু একটা হলো অপ্রতিসম কার্বন থাকে, কার ক্ষেত্রে? গ্লিসারলডিহাইডের ক্ষেত্রে, ঠিক না? যদি কি থাকে? অ্যালডিহাইড থাকে। তাহলে কেবল কিটোন যুক্ত 3 কার্বন বিশিষ্ট শর্করায় কি থাকে না? কোনো অপ্রতিসম কার্বন থাকবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে দূরবর্তী অপ্রতিসম কার্বন কে? 5। সেটাকে আমরা কি বলছিলাম? কাইরাল কার্বন বলছিলাম, তাই না? কাইরাল কার্বন বলছিলাম। তাহলে এখানেও একইভাবে কার সাথে কার বন্ধন তৈরি হবে? কার্যকরী মূলকের সাথে বন্ধন তৈরি হবে কার? কাইরাল কার্বনের সাথে, 5 নাম্বার কার্বনের সাথে, বা দূরবর্তী অপ্রতিসম কার্বনের সাথে। আমরা এটা মুছে দিলাম। ওকে, একই রকম করে আমরা এখানে কি করব? এখন ব্রেকআপ আর প্যাচআপ করব, তাই না? কার কার ব্রেকআপ করব? এখানে একটা ব্রেকআপ করে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে একটা ব্রেকআপ, এখানে ব্রেকআপ, এখানেও একটা ব্রেকআপ করে দিলাম, এই ব্রেকআপ, এই ব্রেকআপ। ওকে, তাহলে এই হাইড্রোজেন কার কাছে চলে যাবে? এর কাছে চলে যাবে। হ্যাঁ, এই কার সাথে? কার্বনের সাথে। তাহলে এই কার্বনের সাথে এসে এখানে বন্ধন তৈরি করলো। তাহলে দেখো তো এখানে অক্সিজেন বীজের মধ্যে কয়টা কার্বন আছে? 4টা, 1 2 3 4। তাহলে অক্সিজেন সহ কোন ধরনের শেপ তৈরি করবে? 5। হ্যাঁ, পঞ্চভুজ, পেন্টাগোনাল। তাহলে আমরা পেন্টাগোনাল একটা গঠন তৈরি করে ফেলি। এই পেন্টাগোনাল, পেন্টাগোনাল হয়ে গেছে না গঠন? পেন্টাগোনাল। আচ্ছা, এখন অক্সিজেন সবসময় কোন দিকে থাকবে? উপরের দিকে। দুই দিকে কার্বন থাকবে, দুই দিকে কার্বন থাকবে। 1 নাম্বার কার্বন কোনটা হবে? হ্যাঁ, ক্লকওয়াইজ। বিপরীত কেন? হ্যাঁ, তাহলে এটা 1 নাম্বার, এটা কত নাম্বার? 5 নাম্বার। তাহলে একইভাবে আমরা মিলাই ফেলি। এটা 1 নাম্বার কেন দিছি? এটা 2 নাম্বার হবে। 2 নাম্বারের সাথে তো বন্ধন তৈরি করছে, তাই না? 1 হবে না, 2 এবং 5। তাহলে 2 এবং 5। তাহলে 2 এর সাথে কার্বন একটা আছে বাইরে। হ্যাঁ, তাহলে একটা বাইরে আমরা দিয়ে দিলাম CH2OH। 2 নাম্বারের সাথে OH একটা নতুন করে তৈরি হয়েছে, এটাকে আমরা OH দিয়ে দিলাম। আমরা এটাকে যে কোনো দিকে দিতে পারি। আমরা ওই যে বলছিলাম অ্যানোমার যেটা নতুন করে তৈরি হয়, তাহলে এটাও নতুন করে অ্যানোমার তৈরি হয়েছে না? এই অ্যানোমারে কি হয়? OH যে কোনো দিকে বসতে পারে, তার পজিশনের উপর তার নাম চেঞ্জ হয়ে যায়, আলফা অথবা বিটা হয়ে যায়। এরপর 3 নাম্বারে আসো। 3 নাম্বারের OH কোন দিকে থাকবে? উল্টা দিকে থাকবে, মানে উপরের দিকে। 4 নাম্বারের OH কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। 5 নাম্বারের কি আছে? 5 নাম্বারে আছে হচ্ছে H। তাহলে এই H একটা লিখে দিলাম। 5 নাম্বার আর কি আছে? কার্বন আরেকটা আছে, এই কার্বন আরেকটা।
কার্বনের সাথে H2OH আছে, ACH2OH আছে। হয়ে গেল না ব্যাপারটা? ইজি একদম। তাহলে এই যে বন্ড কিভাবে তৈরি হয় এটা যদি বুঝতে পারো তাহলে রিং স্ট্রাকচার আঁকাটা খুবই সহজ। এই স্ট্রাকচার আঁকা খুবই সহজ। একইভাবে 2 নম্বরের বা অ্যানোমার কার্বনের 2 নাম্বার বা অ্যানোমার কার্বন কেন নতুন করে তৈরি হয়েছে সেটা অপ্রতিসম কার্বন হিসেবে। এই 2 নাম্বার কার্বনের OH-টা যদি উপরে থাকে তখন সেটাকে আমরা কি বলবো? বিটা বলবো। বিটা। উপরে মানে বিটা। ব্রেন কোথায় থাকে? হ্যাঁ, ব্রেন উপরে থাকে, তাহলে বিটা উপরে থাকে। তো 2 নাম্বার কার্বনের OH উপরে থাকবে, তাহলে যদি উপরে থাকে তখন সেই ধরনের ফ্রুক্টোজকে আমরা কি বলবো? বিটা ডি ফ্রুক্টোজ। বিটা ডি ফ্রুক্টোজ। আর যদি OH নিচের দিকে থাকে তখন তার নাম কি হয়ে যাবে? আলফা ডি ফ্রুক্টোজ। আলফা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে না? এখন এটা কোন ধরনের ফ্রুক্টোজ আঁকলাম আমরা? বিটা ডি ফ্রুক্টোজ আঁকলাম, তাই না? OH-টাকে যদি নিচে করে দিতাম তাহলে সেটা আলফা হয়ে যেত। এটুকু বুঝতে পারছি আমরা? হ্যাঁ, এটুকু বুঝতে পারছি। ঠিক আছে, গুড। এখন আমরা ফ্রুক্টোজের আরেকটা গঠন দেখব। এই গঠনটা হচ্ছে তার মিরর ইমেজ। আয়নায় আমরা ডান হাতকে কোন দিকে দেখি? বাম দিকে দেখি। বাম হাতকে ডান দিকে দেখি, ঠিক না? তার মানে 180-তে আমরা ঘুরে যাই, ঠিক না? এখন ফ্রুক্টোজকে আমরা 180-তে ঘোরাবো। ওকে, কেন ঘোরাবো? কারণ হচ্ছে আমরা এটা গ্লুকোজের সাথে একটা বন্ধন তৈরি করবো, সেই জন্য। কেমন? না ঘোরাইলেও হয়, কিন্তু আমরা যেহেতু বইতে আছে আমরা এটাও করে দেখব। তাহলে কিভাবে করে এটা 180 ডিগ্রিতে ঘুরে যায় সেই জিনিসটা আমরা এখন একটু দেখি। প্রথমে দেখো, পেন্টাগোনাল গঠনকে আমরা যতই ঘুরাই এটা তো এরকমই থাকবে, তাই না? শুধু কি হয়ে যাবে? ডান হাত বাম হাত হয়ে যাবে, ঠিক না? তাহলে 2 নাম্বার কার্বন কোন দিকে চলে যাবে? তখন এ পাশে চলে যাবে। গুড। 5 নাম্বার কার্বন কোন দিকে চলে যাবে? এ পাশে চলে যাবে। এটা কত নাম্বার হয়ে যাবে? 4। এটা 3। এটার সাথে কার্বন কোন দিকে ছিল? আচ্ছা, এইটুক শেষ করে আগে। ওকে, এইটুক শেষ করি। 2 নাম্বারের ক্ষেত্রে OH আমরা এটাই করতেছি, যেটা আছে এটাই করতেছি, বিটাকে করতেছি। OH কোন দিকে ছিল? কোন দিকে চলে যাবে? নিচে। তাহলে নিচে চলে আসছে। এটা কোথায় ছিল? হবে হবে উপর নিচে চেঞ্জ হয়ে যাবে, ওদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে। কেমন? ওদের ক্ষেত্রে চেঞ্জ হবে। কি হয়ে যাবে? উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে চলে যাবে। ঠিক আছে? তুমি মানুষের ক্ষেত্রে চিন্তা করতেছ, মানুষের পাত উপরে উঠে যায় না, ঠিক না? আচ্ছা, এখন তুমি যদি এটাকে উল্টাচ্ছ সবটুকুর পজিশন চেঞ্জ করে দিতে হবে। ওকে, এখন দেখো, এটা 2 নাম্বারটা চেঞ্জ করলাম, এটা 3। 3-এর ক্ষেত্রে OH কোন দিকে ছিল? উপরে ছিল। এটা নিচে চলে আসবে, H উপরে চলে যাবে। 4 নাম্বারের ক্ষেত্রে OH কোন দিকে ছিল? নিচে ছিল। এটা উপরে চলে যাবে। 5 নাম্বারের ক্ষেত্রে H নিচে ছিল, উপরে চলে আসবে, এরকম হয়ে যাবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, হ্যাঁ, ঠিক। তাহলে টোটালটা উল্টে গেছে, একদম উল্টে গেছে না ব্যাপারটা? উল্টে গেছে। এখন এই জিনিসটা আমরা কেন করলাম? এই জিনিসটা করলাম কারণ হচ্ছে আমরা গ্লুকোজের সাথে ফ্রুক্টোজের একটা বন্ধন তৈরি করব। কেমন? তাহলে 2টা মনোস্যাকারাইড যুক্ত হয়ে যখন একটা শর্করাতে পরিণত হবে তখন ওই ধরনের শর্করাকে আমরা বলি কি? ডাইস্যাকারাইড। ডাই মানে কি? 2।
ডাই মানে দুই, স্যাকারাইড মানে চিনি, তাহলে দুইটা মনোস্যাকারাইড বিশিষ্ট শর্করা। আমরা এখন এটার সাথে গ্লুকোজের একটা বন্ধন তৈরি করব, যেটাকে আমরা ডাইস্যাকারাইড বলবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, দুইবার আঁকতে চাচ্ছিলাম না কিন্তু আঁকতে হবে, যা দেখতেছি দুইবার আঁকতেই হবে। তাহলে এটাকে আমরা মুছে ফেলি, হ্যাঁ এটাকে মুছে ফেলি। আমরা মিরর ইমেজটা রেখে দিলাম। আমরা এখন একটা গ্লুকোজের স্ট্রাকচার রাখি, তাহলে সংক্ষেপে এঁকে ফেলি। শুধু কার্বন গুলো দিলাম, হ্যাঁ এখানে স্ট্রাকচার এগুলো থাকবে, কিন্তু 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে আমরা কি করব, ওএসটা নিচে দিলাম, এটা করে দিলাম। তাহলে এটা কেমন ধরনের গ্লুকোজ, এটা আলফা, তাই না, আলফা ডি গ্লুকোজ। এটা কেমন ধরনের ফ্রুক্টোজ, আলফা কেন হবে, এই ফ্রুক্টোজটা কেমন ফ্রুক্টোজ, আলফা না বিটা ফ্রুক্টোজ, আলফা না, এটা বিটা। হ্যাঁ কেন বিটা বলছি, হ্যাঁ মিরর ইমেজ। তাহলে আয়নার সামনে আমরা গেলে আমার ডান হাত বাম হাত দেখা যায়, এর মানে কি এটা বাম হাত, ঠিক না, হ্যাঁ হ্যাঁ তুমিই আছো, তাহলে বিটাই আছে আসলে। আমরা সেটাকে শুধু উল্টাই দিছি মাত্র, আমার হাতটা এরকম ছিল আমি এরকম করে দিছি শুধু। কেন, মনে করো একটা জিনিস বোঝার চেষ্টা করো, হ্যাঁ এই দুইটা আঙুল, হ্যাঁ এরকম করে আটকাবো আমরা, এখন সহজ না, এরকম থাকলে আটকানো যাবে, তাহলে এটা ঘুরাই দিলাম, শুধু সেফ এটা ঘুরাই দিলাম, তাহলে এটা আমার হাত, এই আঙ্গুলই আছে, বুড়া আঙ্গুলই আছে, এক্স্যাক্টলি। না এটা আলফা ছিল না তো, এটা তো উপরে ছিল না, এটা তো এই ওএসটা কোন দিকে আছে আসলে, না আলফাটা না, এটা বিটাটাকে আমরা মিরর ভিউ করছি, বিটার মিরর ভিউ করছি। হ্যাঁ তাহলে আমরা এখানে আলফা গ্লুকোজের সাথে বিটা ফ্রুক্টোজের বন্ধন তৈরি করতেছি, তবে এটা বিটা ফ্রুক্টোজ কেমন ভিউ, মিরর ভিউ। ঠিক আছে, এখন কি করতে হবে দেখো, কেন আমরা এটাকে মিরর ভিউ করছি, মিরর ভিউ না করলে এই ওএসটা কোন দিকে থাকতো, এই দিকে থাকতো, এই পাশে, উপরে তো থাকতোই, এই পাশে থাকতো, তাহলে এখান থেকে এমনি করে কি বন্ধন তৈরি করা যাইতো, দুটাকে কাছে আনার জন্য এই কাজটা করা হয়েছে, কথা বুঝতে পারছি, দুটাকে কাছে আনার জন্য এই কাজটা করা হয়েছে। তাহলে এখন খুব ইজিলি দুইটার মধ্যে বন্ধন তৈরি করা যাবে না, বন্ধন তৈরি করা যায়। কিভাবে বন্ধন তৈরি করব, গেছে রে, এই যে এই OH এর সাথে এই H একটা বন্ধন তৈরি করতে পারবে না, কেউ বন্ধন তৈরি করবে, এক অণু পানি অপসারণের মাধ্যমে, ঠিক আছে, এক অণুর পানি অপসারণের মাধ্যমে। তাহলে এখন পানি যদি অপসারিত হয়ে যায়, তাহলে আমরা এটা মুছে দিলাম, পানি অপসারিত হয়ে গেল, তাহলে এই অক্সিজেন কার সাথে যুক্ত হয়ে যাবে, এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে না। তাহলে আমরা একটু সুন্দর করে লিখি, একটা অক্সিজেন যে রয়ে গেছিল, সেই অক্সিজেনটা ফ্রুক্টোজের সাথে যুক্ত হয়ে যাবে, কিভাবে, এখন পানি অপসারণের মাধ্যমে। ওকে, এখন গ্লুকোজের OH, ফ্রুক্টোজের OH, তাই না, দুইটা থেকে এক অণুর পানি অপসারণের মাধ্যমে একটা বন্ধন তৈরি হলো, কেমন বন্ধন দেখো, কার্বন অক্সিজেন কার্বন, এরকম বন্ধন তৈরি হলো না, এই কার্বন অক্সিজেন কার্বন, এই বন্ধনটাকে
আমরা বলতেছি গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এই বন্ধনের নাম কি? গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন কি পরীক্ষায় আসে? তাহলে কি বলবো? গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড। তাহলে একটা মনোস্যাকারাইডের OH এর সাথে অপর আরেকটি মনোস্যাকারাইডের OH কোনো পানি অপসারণের মাধ্যমে এরকম কার্বন অক্সিজেন কার্বন যে বন্ধনটা তৈরি করে তাকে আমরা কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ধন বলবো। বুঝতে পারছি? এটাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ধন বলবো। তুমি চাইলে এটা নাম্বারিংও করতে পারবা। তাহলে এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে এটা কেমন গ্লাইকোসাইডিক বন্ধন? এই গ্লাইকোসাইডিক বন্ধনকে আমরা আলাদা নামও করতে পারি। এটা আলফা না বিটা? আলফার কত নাম্বার কার্বন? 1 নাম্বার। তাহলে আলফা 1। এটা আলফা না বিটা? বিটার কত নাম্বার? বিটা 2। গ্লাইকোসাইডিক বন্ধন। বিষয়টা বুঝতে পারছি? চাইলে এভাবে নামকরণ করা যেতে পারে, তবে এভাবে লেখার দরকার নাই। এভাবে লিখতে গেলে অনেক সময় তোমাদের কঠিন মনে হয়, এটা ভুলে যাও যদি মনে রাখতে না পারো, কোনো সমস্যা নেই। শুধু গ্লাইকোসাইডিক বন্ধনটা মনে রাখতে পারলেই চলবে। কেমন? তাহলে এখন কাকে কাকে আমরা গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত করলাম? গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে, তাই না? তা আমরা তো জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মানে জিএফ। জিএফ যখন হয়ে যায় তখন সে কিসে পরিণত হয়? সুক্রোজে পরিণত হয়। সুক্রোজে পরিণত হয়। তাহলে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ, হ্যাঁ, তারা এখন পানি অপসারণের মাধ্যমে যখন গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয় তখন যেই যৌগটা আমরা পাই তার নাম হচ্ছে কি? সুক্রোজ। এবং সুক্রোজ কি? একটা ডাইস্যাকারাইড, কারণ দুইটা মনোস্যাকারাইড মিলে যুক্ত হইলো না এটা এই যৌগটা, এই জন্য এটাকে আমরা বলছি ডাইস্যাকারাইড। এবং এই ডাইস্যাকারাইডের নাম হচ্ছে সুক্রোজ। পরীক্ষায় সুক্রোজ প্রায় সময় আসে। সুক্রোজ প্রায় সময় আসে। হ্যাঁ হ্যাঁ, এভাবে এঁকে দিবা, সোজা সোজা এরকম এঁকে দিবা। সোজা সোজা এইভাবে এঁকে দিবা। ওকে, তাহলে আমরা ডাইস্যাকারাইডের ক্ষেত্রে আমরা কি কি ডাইস্যাকারাইড চিনব? আমরা আজকে দেখব হচ্ছে সুক্রোজ, অলরেডি দেখে ফেলছি। আমরা দেখব হচ্ছে মল্টোজ, বইতে ম্যালটোজ মল্টোজ অনেকভাবে লিখছে, আমরা মল্টোজ লিখি। তারপর হচ্ছে স্যালোবায়োস, স্যালোবায়োস, এই তিনটা দেখব। এই তিনটা আমরা দেখব। পাওয়া যাবে না, সুক্রোজের গঠন পাওয়া যাবে না, মুছে দিলাম। আমরা এখন যে কাজটা করব, আমরা এখন দেখব হচ্ছে কাকে দেখব? মল্টোজকে দেখব। মল্টোজ একদম সোজা দুইটা গ্লুকোজ পাশাপাশি এঁকে ফেলি। আগে দুইটা আলফা ডি গ্লুকোজ পাশাপাশি এঁকে ফেলি। দুইটা আলফা ডি গ্লুকোজ পাশাপাশি আঁকলেই আমাদের কাজ শেষ। তাহলে আমরা একটু সংক্ষেপে লিখি, ডিটেলস লিখবো না। তাহলে আলফা হলে ওএস নিচে, 4 নাম্বার ওএস সবসময় নিচে, এটা 4 নাম্বার, এটা 1 নাম্বার। ঠিক আছে না? এটাকে আমরা করে দিয়ে দিই। তাহলে দেখো এটা কেমন, এটা কেমন ধরনের, এটা কেমন ধরনের গ্লুকোজ? আলফা। এটা কেমন ধরনের গ্লুকোজ? কারণ 1 নাম্বার ওএস নিচের দিকে আছে। তাহলে এটাও আলফা ডি গ্লুকোজ, এটা আলফা ডি গ্লুকোজ। তাহলে দুইটা আলফা ডি গ্লুকোজ। তাহলে এখানে দেখো এটাকে বন্ধন তৈরি করা যাচ্ছে না, এখানে বন্ধন তৈরি করা যাচ্ছে না এরকম। ঠিক আছে না, কারণ দুই দিকে তো ওএইচ আছে, এদিকে ওএইচ আছে ওদিকে ওএইচ আছে। ফ্রুক্টোজের ক্ষেত্রে দুই দিকে ওএইচ নাই।
হ্যাঁ, শুধু একদিকে OH আছে, একদিকে H আছে। তাহলে এখনো পানি অপসারণ করা যাচ্ছে না এখান থেকে, তাহলে পানি অপসারণ করে দিলাম। তাহলে অপসারণ করে দিয়ে আমরা কি পাচ্ছি? একটা অক্সিজেন ব্রিজ পাচ্ছি, একটা অক্সিজেন ব্রিজ পাচ্ছি, এই অক্সিজেন ব্রিজ। তাহলে মল্টোজ মানে কি? আলফা ডি গ্লুকোজ এবং আলফা ডি গ্লুকোজ। তাহলে দুইটা আলফা ডি গ্লুকোজ পানি, এখন পানি অপসারণের মাধ্যমে যে ডাইস্যাকারাইড আমরা পাই সেটা হচ্ছে মল্টোজ। ওকে, না না করে নেই তো, যেভাবে সেভাবে, কারণ দুই দিকে OH আছে। 3 নম্বর অত স্যালোবায়োস। স্যালোবায়োজের ক্ষেত্রে আমরা কি করব? স্যালোবায়োজের ক্ষেত্রে হচ্ছে বিটা ডি গ্লুকোজের সাথে বিটা ডি গ্লুকোজের বন্ড তৈরি হবে। তাহলে মল্টোজ মানে আলফা আলফা, স্যালোবায়োস মানে বিটা বিটা। তাহলে বিটা যদি হয় তাহলে আমরা কি করব? তাহলে এটাকে আমরা সহজ করে, এটা আমার জন্য সহজ, আমি শুধু মুছে দিলাম, ঠিক না? তোমাদের তো সব পুরোটাই লিখতে হবে, হ্যাঁ, তোমাদের পুরোটা লিখতে হবে, আমি মুছে দিলাম। তাহলে এটাকে আমরা কি করে দিলাম? এই বিটা করে দিলাম, OH উপর করে দিলাম, 1 নাম্বার কার্বন OH উপর করে দিলাম, 1 নাম্বার কার্বন OH উপর করে দিলাম। ওকে, আর 4 নাম্বারের OH তো সবসময় কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। তাহলে এটাও বিটা, এটাও বিটা। কি হবে এখন? এখন পানি অপসারণ হবে, এই এখন পানি অপসারণ করে দিলাম। তাহলে এটা উপরে নিচে, উপরে নিচে হবে, হ্যাঁ, এটা উপরে নিচে হবে, এটা উপরে নিচে হবে, কারণ OH এদিকে, OH এদিকে। তাহলে এখন পানি অপসারণ করে দিলাম। তাহলে এই অক্সিজেনটা কি করবে? এখানের সাথে বন্ধন তৈরি করবে। এখন এই অক্সিজেন বন্ধনটা অনেকভাবে দেখানো যায়, বইতে যেভাবে লিখছি সেভাবে করে লিখি, এরকম করে দিয়েছে, এরকম এভাবেও লেখা যেতে পারে, কেমন? কোনাকুনি দাগ দিয়েও লেখা যেতে পারে, কেমন? এভাবে না দিয়ে এত ঝামেলা না করে কলমের কালি বাঁচাও, এই যে এই কোনাটা কেটে দেই, তাহলে কলমের কালি বেঁচে গেল, এই কলমের কালি বেঁচে গেল। ওকে, তাহলে এই যে এই বন্ধনটা তৈরি হওয়ার কারণে আমরা তাহলে কি পেলাম? স্যালোবায়োস পেলাম। তাহলে গ্লুকোজ হচ্ছে কি? GF। কেমন GF? কেমন GF? আলফা জি বিটা F, ঠিক না? মল্টোজ মানে কি? আলফা আলফা গ্লুকোজ, আলফা গ্লুকোজ। স্যালোবায়োস মানে কি? বিটা গ্লুকোজ, বিটা গ্লুকোজ। এই তিনটা ডাইস্যাকারাইড আমাদের জন্য ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুক্রোজ, ম্যাক্সিমাম টাইম পরীক্ষায় আসে সুক্রোজটা, স্যালোবায়োসটা কখনো কখনো পরীক্ষায় আসতে দেখা যায়। বুঝানো গেছে? লিঙ্কেজ মানে বন্ধন, গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, গ্লাইকোসাইডিক বন্ধন একই কথা। লিঙ্কেজ মানে বন্ধন, লিঙ্ক হয়ে যাওয়া আর কি। এখন আমাদের ডাইস্যাকারাইড কিন্তু শেষ। আমরা এখানে আরেকটু কিছু কথা আছে, সেই কথাটা শেষ করি। আমরা শ্রেণীবিন্যাস পড়ার সময় আমাদের কিন্তু পলিস্যাকারাইড বাকি আছে, পলিস্যাকারাইড আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আমাদের আরেকটা দেখো, শ্রেণীবিন্যাসে আরেকটা বিষয় ছিল যে বিজারণ ক্ষমতার ভিত্তিতে শর্করাকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে বিজারক আর একটা হচ্ছে অবিজারক। বিজারক শর্করা এবং অবিজারক শর্করা, মনে আছে এই কথাগুলা? তাহলে কখন আমরা বিজারক বলি বা কখন শর্করা বিজারক হয়, কখন শর্করা অবিজারক হয়, এই জিনিসটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কখন হয়? যখন কোন একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরগুলো আসবো, ধারাবাহিকভাবে আসবো। এখন মাঝখানে আমরা বিজারক শর্করা আলোচনা করে ফেলতেছি, কেমন? কখন বিজারক বলবো? যখন আমরা কোনো একটা শর্করা এরকম একটা টেস্ট টিউবে নিলাম, পানি, হ্যাঁ, পানির সাথে মিক্স করে এখানে দিল আমাকে,
এখন এটা বিজারক নাকি অবিজারক আমরা কিভাবে বুঝবো? এটার সাথে একটা রাসায়নিক পদার্থ যুক্ত করব। এই রাসায়নিক পদার্থের নাম কি? বেনেডিক্ট দ্রবণ। কি যুক্ত করব? বেনেডিক্ট দ্রবণ। বেনেডিক্ট দ্রবণের রাসায়নিক নাম কি? কিউপ্রিক হাইড্রোক্সাইড। কিউপ্রিক হাইড্রোক্সাইড, ঠিক আছে? কিউপ্রিক হাইড্রোক্সাইড, ওকে, CuOH2। তাহলে কার সাথে যুক্ত করলাম? শর্করার সাথে যুক্ত করলাম। এখন সেই বিজারক নাকি অবিজারক আমি কিন্তু এখনো জানি না। কেমন? আমাকে কিছু পানি দিছে, সেই পানিটা কোথায় নিলাম? অল্প পরিমাণ টেস্ট টিউবে নিলাম, তার মধ্যে কাকে যুক্ত করে দিলাম? বেনেডিক্ট দ্রবণকে যুক্ত করে দিলাম। দুইটা মিক্সড হয়ে গেছে। মিক্সড হওয়ার পরে এখন এখানে তাপ দিব, ঠিক আছে? আগুন দিয়ে তাপ দিব, তাপ তাপ দিলাম। তাপ দেওয়ার পর যদি এই দ্রবণের কালার চেঞ্জ হয়ে যায়, এই যে এখানে কপার আছে, কপারের কালার কিরকম? নীল, তাই না? এখন কিন্তু নীল রঙের আছে তাপ দেওয়ার আগে, তাপ দেওয়ার আগে নীল রঙের আছে। তাপ দেওয়ার পরে যদি এখানে এটা লাল বর্ণের একটা অধক্ষেপ দেখা যায়, লাল অধক্ষেপ তৈরি হয়, কোন অধক্ষেপ? লাল অধক্ষেপ যদি তৈরি হয়, তাহলে আমরা বুঝে নিব কি এটা হচ্ছে বিজারক শর্করা, ঠিক আছে? লাল অধক্ষেপ কেন তৈরি হয়? লাল অধক্ষেপ তৈরি হচ্ছে এখানে বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়, কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়, বা এই কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়। বুঝতে পারছি? কিউপ্রাস অক্সাইডে পরিণত হয়। তাহলে বিজারক শর্করা কার সাথে বিক্রিয়া করে? বেনেডিক্ট দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ তৈরি করে। বিজারক শর্করা বেনেডিক্ট দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ তৈরি করে, ঠিক আছে? লাল অধক্ষেপটার রাসায়নিক নাম কি? কিউপ্রাস অক্সাইড। আর বেনেডিক্ট দ্রবণের রাসায়নিক নাম কি? কিউপ্রিক হাইড্রোক্সাইড। তাহলে বিজারক শর্করা কারা? উদাহরণ কি? সহজভাবে বলতে গেলে বিজারক শর্করা হচ্ছে যারা চেইন অবস্থায় পাওয়া যায়, চেইন অবস্থায় পাওয়া যায়, এরা হচ্ছে বিজারক শর্করা। অবিজারক কারা? যাদেরকে রিং অবস্থায় পাওয়া যায়, তারা হচ্ছে অবিজারক শর্করা। তাহলে চেইন অবস্থায় আমরা কাদেরকে কাদেরকে পাইছিলাম? মনোস্যাকারাইড সবাই, ঠিক না? গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ, রাইবোলোজ সবাই চেইন অবস্থায় পাইছিলাম, ঠিক না? আর অবিজারক কারা? রিং অবস্থায়। রিং অবস্থায় কাদেরকে পাইছিলাম? সুক্রোজ, মল্টোজ, স্যালোবায়োজ অর্থাৎ ডাইস্যাকারাইড, এর পরবর্তী পলিস্যাকারাইড সবাই হচ্ছে কোন শর্করা? অবিজারক শর্করা। তাহলে কেন চেইন অবস্থায় ওরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে? এটা প্রশ্ন না? কেন চেইন অবস্থায় এরা বিজারক, কেন রিং অবস্থায় এরা অবিজারক? একই জিনিসই তো রিং তৈরি হয়েছে, তাই না? কারণ হচ্ছে চেইন অবস্থায় কার্যকরী মূলকগুলো মুক্ত অবস্থায় থাকে। কার্যকরী মূলকগুলো কি থাকে? মুক্ত অবস্থায় থাকে। মুক্ত মানে কি? এই যে এরকম CHO এরকম করে থাকে, অথবা এরকম এরকম করে থাকে। বুঝতে পেরেছি? মুক্ত অবস্থায় থাকে। তাহলে কার্যকরী মূলক যদি মুক্ত অবস্থায় থাকে, তাই না? মুক্ত আর যুক্ত বুঝতে পারছি? রিং হয়ে গেলে সে তো আরেকজনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন সে যুক্ত, তখন সে কি না? বিজারক না, সে তখন সে অবিজারক। কিন্তু যখন মুক্ত অবস্থায় থাকবে তখন সে বিজারক শর্করা। বুঝতে পারছি? তাহলে সুক্রোজ কি বিজারক না অবিজারক? অবিজারক, কারণ তার চেইনটা, হ্যাঁ, তার কার্যকরী মূলকটা যুক্ত হয়ে গেছে, অন্যজনের সাথে বন্ধন করে ফেলছে, তাইলে সে আর তো অন্যজনের সাথে আর যাবে না, হ্যাঁ, অন্যজনের সাথে রিঅ্যাকশনে যাবে না। মল্টোজ সেম, স্যালোবায়োজ সেম হওয়ার কথা, কিন্তু স্যালোবায়োজ হচ্ছে ব্যতিক্রম।
সেলোবায়াস কি ব্যতিক্রম, ওর কি হওয়ার কথা ছিল, অবিজারক হওয়ার কথা ছিল, কিন্তু সে বিজারক। বুঝতে পারছি? তাহলে কোন ডাইস্যাকারাইড বিজারক শর্করা? সেলোবায়াস। এটা ব্যতিক্রম, ব্যতিক্রমটাই তো ইম্পর্টেন্ট আমাদের জন্য।